হ্যালো দেয়ার, হোপ দ্যাট এভরিওয়ান ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের টেন্সের যে পরিবর্তনগুলো আছে, যত প্রকার টেন্সের পরিবর্তন আছে সব নিয়ে আলোচনা করব। আমরা ছোটোবেলা থেকে একটা মিথ শুনে আসছি যে টিচাররা বলে থাকে যে টেন্সে ভালো অথবা যার মাথার মধ্যে 12 ধরনের টেন্সের স্ট্রাকচার আছে সে নাকি মোটামুটি গ্রামারে সব জায়গায় পারদর্শী। কিন্তু মুশকিল হলো ওই ক্লাসের 95% স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় না এই 12 ধরনের স্ট্রাকচার মুখস্থ করে তা আবার অ্যাপ্লাই করা। ফলে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যে আমরা ভয়েস চেঞ্জ সহ বেশ কিছু গ্রামারের আনসারই করি না। ইভেন আমাদের পরবর্তী লাইফেও যখন লেখাপড়া শেষ করে জব প্রিপারেশন নেই তখন আমাদের টেন্স একটা ঝামেলা থেকেই যায়। আজকে আমি দেখাবো টেন্স কত সহজে আয়ত্ত করা যায় এবং কত সহজেই টেন্স ভয়েসে ব্যবহার করা যায়। তা আমরা সবাই জানি যে টেন্সের মধ্যে 6 ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে। তো এই 6 ধরনের কন্টিনিউয়াস টেন্স মানে 6টা স্ট্রাকচার। আমরা কি করব, এই 6টা স্ট্রাকচারকে একটা স্ট্রাকচারে নিয়ে আসবো। তো চলুন দেখি কিভাবে আনা যায়। দেখেন, একটা কন্টিনিউয়াস টেন্স যখন তৈরি হয় তখন অবশ্যই তার মধ্যে ভার্বের সাথে একটা আইএনজি থাকবে, পাবেন মাস্ট আইএনজি, 100% আইএনজি পাবেন। তো ভার্বের সাথে আইএনজি মানে মোস্ট অফ দ্য কেসে দিস ইজ কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কি করব, যখন ভার্বের সাথে আইএনজি পাবো তখন ওই আইএনজিটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা একটা বিং লিখব। বিং এর পরে হবে কি ভার্বের V3 অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখানে দুটো এক্সাম্পল লিখে রেখেছি। তার মধ্যে একটি হলো দে আর প্লেইং ফুটবল। খেয়াল করতে হবে একটা আইএনজি আছে কিন্তু, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। এটা কোন কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি আইএনজি পেলেন কিনা। আইএনজি পেলে আপনি কি করবেন, মার্ক করবেন এটা কন্টিনিউয়াস টেন্স, মোটামুটি ধরে নেবেন। তারপর আমাদের কাজটা কি? আমরা জানি ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্সের সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই থাকে, এরপরে ভার্ব থাকে, দেন সেন্টেন্সের অবজেক্ট থাকে। তো ওই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হবে দে। দিস ইজ ভার্ব অ্যান্ড দিস ইজ অবজেক্ট, তাই তো? ওকে, আমরা এখন যে কাজটা করব, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো। দেখেন, অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেলেছি। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখেছেন তারা দেখবেন যে অবজেক্ট সাবজেক্টের যে ব্যাপারটা আছে সেটা আমি প্রিভিয়াস ক্লাসে ক্লিয়ার করেছি। যারা দেখেন নাই তারা একটু প্রিভিয়াস ক্লাসটা দেখে আসবেন প্লিজ। তো আমরা কি করলাম, ফুটবলকে অবজেক্ট ছিল সেটাকে আমরা সাবজেক্ট করে ফেললাম, ফুটবল। এবার এখানে অ্যামিজার থাকলে আপনি অ্যামিজার লিখবেন। যেহেতু দে ছিল তাই হয়েছিল আর যেখানে ফুটবল মানে একটি খেলার কথাই বলা হয়েছে, তার মানে ইজ হবে, তাহলে ফুটবল ইজ। এবার বলতেছে যেখানে আইএনজি থাকবে সেই আইএনজির পরিবর্তে আমরা বিং লিখবো। কি লিখবো? বিং লিখবো। এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা লিখে ফেলাম বিং। দেখেন, বিং লেখা শেষ। তো ফুটবল ইজ বিং। তো এখান থেকে আমরা আইএনজি তো নিয়ে ফেলেছি, আইএনজি বাদ হয়ে গেল না? তাই যে আইএনজি বাদ হলে কি হবে, শুধু প্লে থাকে। এই প্লের V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো প্লের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। লিখে ফেলাম প্লেড। এরপরে সাবজেক্ট ছিল কি? দে। তো আমরা দেটা কীভাবে লিখবো? বাই দেম। এই তো কন্টিনিউয়াস টেন্সের কাহিনী। চলুন পরেরটা দেখি। ইউ উইল বি কিপিং। দেখেন, আবার কিন্তু আমরা আইএনজি পেয়ে গেলাম, তার মানে এটাও কন্টিনিউয়াস টেন্স। ইউর প্রমিস, দিস অবজেক্ট, কারণ ভার্বের পরে আমরা সাধারণত অবজেক্ট পেয়ে থাকি আর শুরুতে পাই কাকে? সাবজেক্টকে। ওকে, আইডেন্টিফাই হয়ে গেল। কিন্তু সাবজেক্ট হলো ইউ, আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা আছে সেটাই বেসিক্যালি ভার্ব হলো এটি, কিপিং, অ্যান্ড দেন অবজেক্ট ইউর প্রমিস। খেয়াল করুন কীভাবে চেঞ্জ করতে হবে। আপনি সিম্পলি ড্রাগ করবেন এই ইউর প্রমিস অবজেক্টকে ধরে সাবজেক্ট করে দেবেন। ইউর প্রমিস অবজেক্ট সাবজেক্ট করে দিলাম। এখানে বারবার যে জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটায় যে ধরনের ওয়ার্ড দেওয়া থাকবে আপনি সেই ধরনের ওয়ার্ডই এখানে ইউজ করবেন। খেয়াল করেন, এখানে উইল বি ছিল, আমি উইল বি লিখলাম। এখানে কোনো পরিবর্তন দরকার নাই, আসলে করবেনও না, তাহলে ভুল হবে। উইল বি। সো ইউর প্রমিস উইল বি।
আমরা পেয়ে গেছিলাম আইএনজি। তো কোয়েশ্চেন স্ট্রাকচার বলে আইএনজি পেলেই আপনি সেখানে বিং লিখবেন। আইএনজি বাদ দিয়ে দিলাম, বিং লিখে ফেললাম। আইএনজি বাদ দিলে শুধু কিপ থাকে না, কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কেপ্ট। তাহলে ইউর প্রমিস উইল বি বিং কেপ্ট, লিখে ফেললাম কেপ্ট। সাবজেক্ট ছিল কি ইউ, অবজেক্ট কি হবে বাই ইউ। আচ্ছা, আপনারা চাইলে আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, চলুন আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। যেমন he has been reading the book। খুব মনোযোগ দিতে হবে, ব্যাপারটা খুবই সিম্পল, তারপর মনোযোগ দিতে হবে। আমরা একটা আইএনজি পেয়েছি, রাইট? তার মানে হলো সে ভার্ব। সেন্টেন্সের শুরুতে যিনি আছে উনি সাবজেক্ট, তাই তো? ভার্বের পরে যিনি আছেন উনি হলো অবজেক্ট। আমার মনে হয় এখানে কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমাদের প্রথম কাজ কি, অবজেক্টকে ধরে আমরা সাবজেক্ট করে ফেলবো। অবজেক্ট ছিল দ্য বুক, আমরা সাবজেক্ট করে ফেললাম। ওকে, হ্যাজবিনই থাকবে। আপনারা মানে খেয়াল করছেন যে এই জায়গাটায় যা আছে তা কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা পরিবর্তন হবে না। হবে কোথায় পরিবর্তন? আইএনজি যেখানে আছে সেখানে। আইএনজি বাদ হবে বিং। কি হবে? বিং। গুড, বিং। এবার রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিড, ঠিক আছে, রিড। এরপর আমাদের লাস্ট যে কাজ সেটা হলো সাবজেক্ট কি আছে হি, তাকে আমরা অবজেক্ট করে দেব। তার মানে সাবজেক্টিভ ফর্মকে অবজেক্টিভ করতে গেলে কি হবে? বাই হিম। আশা করি আপনারা কন্টিনিউয়াস টেন্স নিয়ে এরপরে আর কোনো সমস্যায় পড়বেন না। চলুন আমরা টেন্সের দ্বিতীয় যে রুলসটি আছে সেটি দেখে ফেলি। টেন্সের আরেকটি মহাবিপদের নাম হলো পারফেক্ট টেন্স। অনেক ধরনের পারফেক্ট আছে, আমরা একটা রুলসে পারফেক্ট সব ক্লিয়ার করে ফেলবো। দেখেন, আপনি যখন সেন্টেন্সের যেখানেই যে অবস্থায় যদি পান হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভয়েস চেঞ্জের সময় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু ভয়েস চেঞ্জের সময় যদি আপনি হ্যাভ, হ্যাজ, হ্যাড পান, তার সাথে শুধুমাত্র আপনি একটা বিন যোগ করবেন। বিন এবং পরে ভার্বের V3। মজার ব্যাপার হলো পারফেক্ট টেন্সে সবসময়ই V3টা দেওয়াই থাকে, এইটা সেন্টেন্সের মধ্যেই দেওয়া থাকে। আপনাকে এখানে প্যারা নিতে হবে না, এটা চেঞ্জ করার দরকারই নেই। একটা এক্সাম্পল দেখে ফেলি, সেটা হলো আই হ্যাভ নোন হিম। দেখেন, হ্যাভ পাওয়া গেল, তো হ্যাভ পাওয়া গেল। হ্যাভের পরে যে ওয়ার্ডটা আছে সেটা বেসিক্যালি মেইন ভার্ব। শেষে যিনি আছে উনি হলো অবজেক্ট, এবং প্রথম যিনি থাকেন তার নাম হলো সাবজেক্ট। তার মানে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, দেন ভার্ব থাকে, দেন অবজেক্ট থাকে। তাহলে প্রথম কাজ কি আমাদের? অবজেক্টকে সাবজেক্ট করে ফেলতে হবে। আমরা হি ছিল অবজেক্ট, তার সাবজেক্ট হলো হি, আমরা হি লিখে ফেলেছি হি। এবার হ্যাভ ছিল, তাই না? এখানে আমরা হ্যাভ লিখবো না, এখানে হ্যাজ লিখবো। কারণ দেখেন, আয়ের সাথে হ্যাভ হয়, কিন্তু সাবজেক্ট যদি কোনো কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখনই হ্যাভ না হয় হ্যাজ হয়। হ্যাভ হ্যাজ দুই ভাই, এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়। হ্যাভ হ্যাজ থাকলে আপনি হ্যাড লিখতে পারবেন না, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজের মধ্যে একটা লিখতে হবে। এখন প্রশ্ন হলো কখন আমরা হ্যাজ লিখবো, কখন আমরা হ্যাভ লিখবো? হ্যাজ হলো যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার কীভাবে চিনবেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার খুব সহজ ওয়ে হলো শুধু কয়েকটা ওয়ার্ড মনে রাখেন। হি, শি, ইট। কি বলছি? হি, শি, ইট। এবং যে কোনো একটা সিঙ্গেল নেম হইতে পারে, যে কোনো সিঙ্গেল নাম। তাহলে কয়টা জিনিস হলো? হি, শি, ইট এবং একটা সিঙ্গেল নেম। এই চারটা পয়েন্ট যদি পান তাহলেই ধরে নেবেন সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মজার ব্যাপার দেখেন তো, এখানে হি, শি, ইট চারটার মধ্যে একটা আছে, তার মানে হলো সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তাহলে হি লিখলাম, হির পরে অবশ্যই তাহলে আর হ্যাভ হওয়ার সুযোগ নাই, কি হবে, হ্যাজ হবে, লিখলাম হ্যাজ, হি হ্যাজ। এবার হ্যাভ হ্যাজ থাকলে অবশ্যই একটা এক্সট্রা বিন আসবে, এই তো আমরা বিন লিখে দিলাম। তা আমি সেন্টেন্স এই একটু আগেই বলেছি যে হ্যাভ এজ যুক্ত সেন্টেন্স সবসময়ই এই জায়গাটায় ভার্বের ভিতরে দেয়াই থাকে। দেখেন নোন ছিল, নোনে লিখলাম। তাহলে এরপরে যেটা লিখবো, সাবজেক্ট কি ছিল, আই, আই হয়ে যাবে। আমরা এর আগে দেখেন একটু আগেই সব জায়গায় বাই মি, বাই আজ, বাই দেম লিখেছি, কিন্তু এখানে লিখলাম টু মি। কারণ হলো নো এমন একটা ভার্ব, তারপরে বাই হবে না, হবে টু। তাহলে এটা মনে রাখবেন, নো থাকলে টু হবে, বিলিভ থাকলে ইন হবে, ফেইথ থাকলে ইন হবে। তো এই ধরনের কিছু ভার্ব আছে যারা ডিফারেন্ট টাইপের অফ প্রিপোজিশন নিয়ে থাকে, বাট মোস্ট অফ দ্য কেসেস বাই হয়। সো এটা নিয়ে খুব বেশি টেন্স হওয়ার কিছু নাই। তাহলে উত্তরটা একবার দেখি আমরা, কি হলো, অবজেক্ট ছিল হি, হয়ে গেল, সরি অবজেক্ট ছিল হিম, হয়ে গেল হি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভ ছিল হ্যাজ হয়ে যাবে, হ্যাভ আর হলো না। এরপরে এক্সট্রা একটা বিন আসবে, কারণ রুলস বলতেছে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে একটা বিন হবে। তারপরে হবে ভার্বের V3, এই তো ভার্বের V3 নোন, নোন সূত্র অনুযায়ী টু হবে, আই মিন প্রিপোজিশন টু হবে, এবং সাবজেক্ট ছিল আই, তা হয়ে যাবে কি, মি। আরেকটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটাকে সাবজেক্ট এতক্ষণ বুঝে ফেলেছি। মজার ব্যাপার, হ্যাভ পেয়ে গিয়েছি, হ্যাভের পরেই ভার্ব থাকে মেইন ভার্ব, এটা হলো মেইন ভার্ব। এটি হলো অবজেক্ট, মেইন ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে। ওকে, চলুন কাজ করি। দ্য মুভিটা সাবজেক্ট অবজেক্ট ছিল, হয়ে গেল সাবজেক্ট, দ্য মুভি। উইল হ্যাভই থাকবে, এটা এখানে আর কোনো পরিবর্তন হবে না, উইল হ্যাভ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে যদি মোডাল থাকে, সেন্টেন্সের মধ্যে যদি মোডাল থাকে, মোডালের পরে ভার্বের কখনোই কোনো পরিবর্তন হয় না, ফলে এখানে হ্যাভ হ্যাজে কোনো চেঞ্জের কোনো ঝামেলা নাই। উইল হ্যাভ আছে, উইল হ্যাভ লিখবেন, শেল হ্যাভ থাকলে শেল হ্যাভ লিখবেন। ওকে, এবার আসেন, একটা বিন যোগ হবে এক্সট্রা, এই যে বিন ওয়াস্ট হবে, সাবজেক্ট ছিল কি দে, হয়ে যাবে বাই দেম। ইজি না, খুব ইজি। চলুন আরেকবারই কেপ করি। অবজেক্ট সেন্টেন্স ছিল দে উইল হ্যাভ ওয়াচড দ্য মুভি, সাবজেক্ট হলো দে, হ্যাভ তো পেলাম, স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ পেয়ে গেছি, মেইন ভার্ব ওয়াচড, দেন অবজেক্ট আছে দ্য মুভি। তো অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো, তো অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেলেছি, দ্য মুভি হলো। ওকে, এবার উইল হ্যাভের জায়গায় থেকে যাবে, দেখেন উইল হ্যাভের জায়গায় থেকে গেল। সূত্র অনুযায়ী একটা এক্সট্রা বিন আনতে হবে, সেটা লিখলাম। এরপরে কি হবে, ভার্বের V3, এই তো ভার্বের V3, এই যে ভার্বের V3। এরপরে হবে কি, অবজেক্টটি সাবজেক্ট হবে, কি হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে। ওকে, এই যে দে ছিল, তো দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, বাই দেম। এই তো, আশা করি পারফেক্ট টেন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, ফলে একটু কমেন্টে জানাবেন। আর টেন্স রিলেটেড আরও দুটি রুলস আছে, আর দুটি রুলসের মধ্যেই মোটামুটি টেন্সের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। তো যদি নেক্সট দুটি রুলস খুব ইজিলি শিখতে চান, তাহলে ডেফিনেটলি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।